আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আজকের এই দিনটিতে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 17 তারিখে খুব ঝড়ের গতিতে সংসদ সদস্য যারা আছেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হলো, মন্ত্রিপরিষদ গঠিত হলো এবং মন্ত্রীদের শপথ গ্রহণের পর রীতিমতো মন্ত্রণালয়ও বন্টন করা হয়ে গেল। এবং এই বিষয়গুলো নিয়ে মোটামুটি বাংলাদেশে বেশ আলোচিত হচ্ছেন, কারা কোন মন্ত্রী হলেন, কারা কোন মন্ত্রণালয় পেলেন, এবং মোরাললেস একটা বড় রাজনৈতিক দল ভালোই হয়েছে, খারাপ হয়নি। এটা আমি আর একটা ভিডিও করব। এর কারণ হলো যে পরিপূর্ণভাবে আসলে কোনো রাজনৈতিক দলই সবাইকে খুশি করে মন্ত্রিপরিষদ গঠন করতে পারে না, বা দলীয় মনোনয়নের ক্ষেত্রেও অনেকের যাকে বলা হয় ক্ষোভ থাকে, বিক্ষোভ থাকে, রাগ থাকে, ক্রোধ থাকে। তো সেই দিক থেকে তারেক রহমান সাহেবের যে মন্ত্রী পরিষদ, তার দলের জন্য, তার নিজের লোকের জন্য নিঃসন্দেহে একটা স্বস্তিদায়ক। এর কারণ হলো তিনি মোরলেস তার যারা আপনজন আছেন, প্রিয়জন আছেন, সবাইকে তিনি ইনক্লুড করতে পেরেছেন। কিন্তু এখানে যে বিষয়টি লক্ষ্য করা সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব ঘনিষ্ঠজন ছিলেন এবং আমেরিকার যে লবি, সেই লবির যিনি প্রধান ব্যক্তি জনাব খলিলুর রহমান। তো সেই খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী রূপে টেকনোক্র্যাট কোঠায় তিনি এ সরকার অন্তর্ভুক্ত হয়েছেন। এবং খলিলুর রহমান সাহেব যেহেতু আছেন এখানে, অনেকগুলো সমীকরণ কাজ করছে। ফার্স্ট সমীকরণ হলো খলিলুর রহমান, তার ভাই আদিলুর রহমান শুভ্র, তারপর সৈয়দা রেজওয়ানা হাসান এবং চিত্রশিল্পী যে শহীদুল আলম এবং স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস, এরা সবাই এই সরকারের সঙ্গে স্টিল এখনো আছেন। তারা থাকুন বা না থাকুন, তাদের ছায়া, তাদের শক্তি, তাদের প্রভাব, তাদের প্রতিপত্তি এই সরকারের উপর যে আছে, সেটা মার্কিন ডিপ স্টেট বলেন, পেন্টাগন বলেন, স্টেট ডিপার্টমেন্ট বলেন, কিংবা ইউরোপীয় ইউনিয়নের আশীর্বাদ বলেন, পুরোটাই এই সরকারের সঙ্গে আছে। তার প্রমাণ এই খলিলুর রহমান সাহেবকে দিয়ে। এখন যদি রাষ্ট্রপতি পদে ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়োগ লাভ করেন, এবং এটা সম্ভাবনা সম্ভবত বেশি, সেক্ষেত্রে এই সরকারকে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের একটি ছায়া সরকার আপনি বলতে পারবেন। অথবা এই সরকারের উপরে জামাতের একটা প্রচন্ড প্রভাব থাকবে। জামাত এখানে যাই করুক না কেন, যাই বলুক না কেন, বিরোধী দলে থেকে সে যত কিছু করুক, রাজপথে যা কিছু করুক না কেন, এই যে এক খলিলুর রহমান সাহেবের নিয়োগের মাধ্যমে ইট মিনস এখানে একটা সমঝোতার রাজনীতি হয়েছে, সমঝোতা নির্বাচন হয়েছে, এবং সমঝোতার এই রাজনীতি নির্বাচন চলতে থাকবে। আপনাকে আমাকে বুদ্ধু বানানোর জন্য, বেকুব বানানোর জন্য অনেকগুলো ঘটনা ঘটবে, অনেক অনেক কথা বলবে, আমি কাউকে হিট করতে চাই না। এবং এটা এতটা সূক্ষ্মভাবে ঘটবে যেটা শেখ হাসিনার জামানাতে স্থূল মনে হতো। যেমন তিনি বিরোধী দলীয় নেত্রী বানিয়েছিলেন কাকে? রওশন এরশাদকে। তার বিরোধী দলীয় নেতা ছিলেন জি এম কাদের। এগুলো মানুষের রং তামাশা, হাস্যরসের বিষয় ছিল। পার্লামেন্টকে তারা জমাতে পারতেন না। মাঝে মধ্যে মুজিবুল হক চূর্ণ সাহেব, মাঝে মধ্যে কাজী ফিরোজ রশিদ সাহেব, তারা কিছু সরকার বিরোধী বক্তব্য দিতেন। বিশেষ করে কাজী ফিরোজ রশিদের বক্তব্য ব্যাপকভাবে আলোচিত হতো। কিন্তু ওই যে জাতীয় পার্টি একটা গৃহপালিত বিরোধী দল, এই কারণে কি হতো, তাদের সেই বক্তব্যগুলো জনসাধারণের কাছে শুনতে ভালো লাগতো, ক্যানভাসারের মতো, কিন্তু ওটা মানুষের হৃদয়ে দাগ কাটতো না। এইবার এটা আরো ম্যাটিকুলাসলি, এত চমৎকার ভাবে করা হবে যে আপনি বুঝবেন, প্রতিদিন আপনি থ্রিল হবেন। আজকে হচ্ছে, আজকে জামাতেই কাজ করেছে, আজকে হাসনাত আব্দুল্লাহ ফাটিয়ে ফেলেছে, নাহিদ ইসলাম, ও মাই গড, এত সাহস! আমরা তো মনে করছিলাম নাসিরুদ্দিন পাটোয়ারির অনেক সাহস, কিন্তু এখন দেখছি যে নাহিদ ইসলামের অনেক বেশি সাহস। পার্লামেন্টে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে এত সমালোচনা করলেন। এরপর রুমিন ফারহানা বলবেন, সমালোচনা করবেন,
তাকে দেখে সবাই বলবে মারহাবা মারহাবা, এ বাঘের বাচ্চা, এই হাঁস মাকড়ায় জিতেছে, কিন্তু তার আচরণ হাঁসের মতো নয়, সিংহী, বাঘিনী, রায় বাঘিনী, এইরকম ভাবে কথাবার্তা বলবেন। কিন্তু দিন শেষে সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক থাকবে। এর কারণ হলো যে বাংলাদেশে এখন এই মুহূর্তে যে চলমান সমস্যাগুলো আছে আওয়ামী লীগের অবর্তমানে, সেখানে যদি দেশটা ভালো মতো না চলে আমরা তো ক্ষতিগ্রস্ত হব, কিন্তু আমাদের এই দেশে চীন, ভারত, তারপর ইউরোপের দেশগুলো এবং আমেরিকা, তারা যে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করেছে। এই মুহূর্তে আমাদের যে বৈদেশিক ঋণ প্রায় 130 কোটি ডলার, 130 বিলিয়ন ডলার। তো 1 বিলিয়ন যদি আপনি 12,000 কোটি টাকা ধরেন, তাহলে 130 বিলিয়ন ডলারে কত লক্ষ কোটি টাকা হয় বৈদেশিক ঋণ। এটা IMF দিয়েছে, এডিবি দিয়েছে, জাইকা দিয়েছে, অনেকে, এমনকি ভারতের ঋণও আছে। তো এই ঋণগুলো তো বাংলাদেশ থেকে তুলে নিতে হবে। এই জন্য বাংলাদেশকে একটা স্ট্যাবল সরকার গঠন করার জন্য আন্তর্জাতিক চক্রগুলো, যারা পরস্পরের বিরুদ্ধে অনেক সময় যুদ্ধ করে, কিন্তু তারা এখানে যুদ্ধ না করে সরকারের মধ্যে একটা নেগোসিয়েশন তারা করে দিয়েছে, এবং সেই নেগোসিয়েশনের হাত ধরে আওয়ামী লীগের সঙ্গে, ভারতের সঙ্গে, চীনের সঙ্গে, আমেরিকার সঙ্গে এখানে একটা গোপন সমঝোতা হয়েছে পরিবেশ পরিস্থিতি স্ট্যাবল করার জন্য। এখানে আওয়ামী লীগের লোকজন যারা খুব উগ্র, তারা যদি মনে করে এই নেত্রী ঢুকে পড়বেন, কালকে আওয়ামী লীগ ক্ষমতা দখল করে ফেলবে, এটা কিচ্ছু হবে না। আমরা এই গত 17 মাসে দেখুন অনেকে অনেক কথা আমরা প্রেডিক্ট করেছি, অনেক কথা বলেছি, কিন্তু ঘটনাটা আমেরিকার ইচ্ছা মতোই হয়েছে আজকের এই দিনে। এবং এটা হয়তো এই ইলেকশন হতো না, 5 বছর থাকতো যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ফেল করতেন না, মানে উনি যদি সফল হতেন। কিন্তু তিনি সফল হতে পারেননি। ফলে কি হলো, এখানে খেলোয়াড় পরিবর্তন করা হয়েছে, মাঠ ঠিক আছে, দর্শক ঠিক আছে, চিত্রনাট্য ঠিক আছে, ডায়ালগ ঠিক আছে, সব কিছু ঠিক আছে। এখন এই যে নতুন মাঠ, নতুন খেলোয়াড়, তারা যদি আবার সফল হয়ে যান, তাহলে এগুলো স্বাভাবিকভাবে থাকবে, নতুন কোনো খেলোয়াড় আপাতত আসবে না। যেমন শেখ হাসিনা, মানে তার যে 2014, 18, 24 এই নির্বাচন যে ভালো হয়নি, এটা আওয়ামী লীগের চাইতে তো কেউ ভালো জানতেন না। আবার এই নির্বাচন যে খারাপ হয়েছে, এটা তো আমেরিকা জানতো, ভারত জানতো, কিন্তু তারপরেও তারা তার প্রতি সমর্থন রেখেছিল। এই কারণ হলো তিনি পুরো পরিস্থিতি নিজের হাতে রাখতে পেরেছিলেন, প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন, তার যারা মেন্টর ছিলেন দেশে দেশের বাইরে, সবাইকে তিনি অকাতরে সুযোগ সুবিধা দিতে পেরেছিলেন। ভারত খুশি ছিল, চীন খুশি ছিল, আমেরিকা খুশি ছিল। ফলে তিনি অনেকটা সৌদি রাজপুত্রের মতো বা সৌদি বাদশার মতো বাংলাদেশে বাদশাহী করে গেছেন। এবং তার যে পতন, এটা অনেকটা নিয়তির ডাকে তাকে চলে যেতে হয়েছে। একটা সার্কেল আছে বাংলাদেশে। আসলে গত 100 বছরের যদি ইতিহাস ধরেন, সেই ইতিহাসে আপনি দেখবেন যে আপনি রীতিবিরুদ্ধ কাজ করলে 10 বছরের বেশি আপনি টিকতে পারবেন না। আপনি পাক ভারত উপমহাদেশে যারা এই একদলীয় শাসন, স্বৈরাচারী মিলিটারি রুল যারা চালিয়েছে, তারা উইদিন 10 বছরের মধ্যে তাদের চলে যেতে হয়েছে। আপনি আইয়ুব খান আপাতমস্তক সফল ছিলেন, 10 বছর তার পূর্ণ হয়ে গেছে। 69-এর গণ অভ্যুত্থান খুব ছোট্ট একটা বিষয় নিয়ে একটা গণ অভ্যুত্থান হয়ে গেল, যেভাবে বাংলাদেশে 24-এর গণ অভ্যুত্থান হলো। সেই গণ অভ্যুত্থানে আইয়ুব খান ক্ষমতাচ্যুত হলেন, ইয়াহিয়া খান এলেন, টিক্কা খান এলেন, এটা মুক্তিযুদ্ধ হলো, দেশ আলাদা হয়ে গেল। নিয়তি এরকম একটা জিনিস, যখন কাউকে টান দেয়, তখন আইয়ুব খানের মতো একজন মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর, একজন ফিল্ড মার্শাল, এবং পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের উন্নয়নে
তার যে ভূমিকা, তার যে মানে যাকে বলা হয় তার যে বিশাল অবদান, সেই অবদানের কোনো তুলনা নেই। কিন্তু তিনি পরাজিত হয়েছেন নিয়তির কাছে। আবার চিন্তা করুন জেনারেল জিয়াউল হক, তারও একই অবস্থা। ওই যে সময়ের ফাঁদে, 10 বছর সময়ের ফাঁদে তিনি মারা গেলেন। পারভেজ মোশাররফের কথা চিন্তা করেন, অসম্ভব রকম সজ্জন ব্যক্তি, কিন্তু দেশের মধ্যে এমন হঠাৎ করে ছোট্ট একটা ঘটনা ঘটল, তিনি বিচার বিভাগের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়লেন এবং প্রধান বিচারপতির সঙ্গে তার মতদ্বৈততা শুরু হলো। তিনি ক্ষমতাচ্যুত হয়ে গেলেন। হিসাব করে দেখেন 9 বছরের মাথায় পারভেজ মোশাররফকে চলে যেতে হলো। এরকম তো সেই ক্ষেত্রে শেখ হাসিনার যে ট্রানজিশনটা যদি ইন জেনারেল ওয়েতে হতো, অর্থাৎ 2014 সনে যদি উনি ফ্রি ফেয়ার ইলেকশন দিতেন, ওনার জয়লাভ করার সম্ভাবনা ছিল 50%, আর পরাজিত হওয়ার সম্ভাবনা ছিল 50%। তো তিনি যদি পরাজিত হতেন তাহলে 18 সালের নির্বাচনে তিনি আবার হতেন। কিন্তু সাময়িক যন্ত্রণা হতো, কষ্ট হতো, কিছু জেল জুলুম হতো, মারামারি কাটাকাটি হতো, কিন্তু আজকের এই দুর্দশা হতো না। ফলে তিনি তার যে কোর্স অফ অ্যাকশন, এটা পরিবর্তন করে 10টি বছর তিনি যে শাসন কার্য চালিয়েছেন, এখন তার যে ফিরে আসা, সেই ফিরে আসার জন্য কত বছর অপেক্ষা করতে হয়? তারেক রহমান সাহেবকে কত বছর অপেক্ষা করতে হলো? 17 বছর। তাহলে তারেক রহমান সাহেব যদি 5 বছর শাসন করে থাকেন 2001 থেকে 6, 5 বছরের কারণে তাকে 17 বছর অপেক্ষা করতে হয়েছে। আর আওয়ামী লীগ যদি 2008 থেকে শুরু করে একেবারে পুরো সেই তার পতনের পূর্বক্ষণ পর্যন্ত সময়কে কাউন্ট করেন, ইট ইজ মোর দ্যান 16 ইয়ার্স, 16 বছরের সুদীর্ঘ সময়। এই সুদীর্ঘ সময়ের জন্য তাকে কতদিন অপেক্ষা করতে হবে কে জানেন? একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তো যেটা বলছিলাম যে জনাব তারেক রহমান সাহেবের এই সরকারের উপরে মার্কিন যে আশীর্বাদ, মার্কিন ডিপ স্টেট বলেন, যাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস মানে সমীহ করতেন, বা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যারা ক্ষমতায় বসিয়েছেন, সেই মানুষগুলোই কিন্তু এখানে চলে আসছে। আপনারা আওয়ামী লীগ জমানাতে একটা গোপন বৈঠকের কথা শুনেছিলেন ব্যাংককে। সেখানে বাংলাদেশের অনেকগুলো রাজনীতিবিদ তারা গিয়েছিলেন এবং একজন লোক সিআইএর এজেন্ট রূপে নিজেকে পরিচয় দিয়ে তারা সেখানে নিয়ে গিয়েছিলেন। সেটা একদম 100% যে মিথ্যা ছিল এটা আমি কি করে বলবো? সেই লোক এখন জেলে, কিন্তু তিনি যাদেরকে দাওয়াত করে নিয়ে গিয়েছিলেন তারা সবাই এই ক্যাবিনেটে আছেন এবং এই পার্লামেন্টে আছেন। অথচ রাজনৈতিকভাবে তারা একে অপরের সাথে মানে শত্রু যে কজন গিয়েছিলেন, এবং তাদের যদি আওয়ামী লীগ বিএনপি ফেয়ার কম্পিটিশন হয় তাহলে এই সকল লোক নমিনেশনে পেতেন না আর নির্বাচনে বিজয়ী হতে পারতেন না। তারা দ্য পার্ট। এটা দ্বারা আপনি কি বুঝলেন? সামথিং হ্যাপেনিং, কিছু ঘটে চলেছে, একটা ধারাবাহিকতা আছে। আবার অন্যদিকে যাদেরকে আমরা ভারতের দালাল বলতাম, বিএনপির মধ্যে যে সমস্ত লোকজন ভারতের দালাল বলতাম, রায়ের দালাল বলতাম, সে সমস্ত লোক এই বর্তমান সরকারে কিভাবে আছে? অত্যন্ত পাওয়ারফুল, ক্ষমতাধর ব্যক্তি হিসেবে তারা আছেন। আর সেটা যেভাবে হচ্ছে তাতে দিল্লির কি গ্রিন সিগন্যাল নেই? তাহলে আপনি যদি হিসাব করেন যেখানে আমেরিকার যে পলিসি, সেই পলিসি এখনো চালু আছে, আর গত 17 মাসে দিল্লিকে যেভাবে দূর দূর করে ডক্টর মোহাম্মদ ইউনূস তাড়িয়ে দিয়েছিল, সেই দিল্লি কিভাবে ফেরত এসেছে, কতটা প্রভাব নিয়ে এসেছে এটা বুঝতে পারছেন। শেখ হাসিনার জমানাতে পুরোটা সময় দিল্লির চোখ দিয়ে ভারত, মানে দিল্লির চোখ দিয়ে বা ভারতের চোখ দিয়ে আমেরিকা বাংলাদেশকে দেখেছে। আমার মনে হচ্ছে আমেরিকা ঠিক তার সেই পুরনো নীতিতে ফিরে গেছে। এখন এটা কি আওয়ামী লীগের জন্য ভালো হবে? এখনো বলা যাচ্ছে না।
বর্তমান সরকার তারা যদি ভারতের সঙ্গে সম্পর্ক ভালো স্থাপন করে, তাহলে সেক্ষেত্রে আওয়ামী লীগের প্রতি তারা করুণা দেখাবে, মানে দিল্লি করুণা দেখাবে, কিন্তু আওয়ামী লীগকে স্থাপন করার জন্য তারা তোড়জোড় করবে না, যেভাবে গত 17 মাসে তারা তোড়জোড় করেছে। ডে বাই ডে এই সরকার যদি ভালো করে, আওয়ামী লীগের লোকজন হতোদ্যম পড়বে, শেখ হাসিনা হতাশ হয়ে পড়বে। আর যাই বলেন না কেন, রাজনীতি, ব্যক্তিগত জীবন, প্রেম, ভালোবাসা, সব জায়গাতে ঈর্ষা মারাত্মক একটা রোগ। আপনি অপছন্দের মানুষকে যদি ক্ষমতায় দেখেন, প্রতিটা মুহূর্তে আপনি রোগাক্রান্ত হয়ে পড়বেন। এই সরকারে যারা প্রধানমন্ত্রী হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, এদের অনেককে আওয়ামী লীগের অনেক লোক ব্যক্তিগতভাবে অপছন্দ করেন, ঈর্ষা করেন, হিংসা করেন, দেখলে তাদের মেজাজ গরম হয়ে যায়। তো সেই মানুষদেরকে একটা ভালো পজিশনে দেখার ফলে আওয়ামী লীগের যারা লোকজন, এরা ঘুমাতে পারবেন না, মানতে পারবেন না। যে যেখানে থাকবেন সেখানে তাদের ডায়রিয়া হয়ে যাবে, তাদের নিউমোনিয়া হয়ে যাবে, অনেকের শরীরে ক্যান্সার বাসা বাঁধবে, অনেকের ব্রঙ্কাইটিস হবে, অনেকের ফুসফুস ফুটো হয়ে যাবে। এবং এই অবস্থায় যে এই যে একটা টানা পড়েন, হিংসা দূর করার জন্য যে মেডিটেশন দরকার, যে উদারতা দরকার, যে পরিবেশ দরকার, সেটা প্রবাসী থেকে সম্ভব নয়। ফলে আগামী দিনগুলোতে ভারত যদি চায়ও, আওয়ামী লীগের অনেক লোককে টাকারা সাহায্য করতে পারবেন না। আওয়ামী লীগের কিছু কিছু মানুষ খুব দ্রুত বুড়ো হয়ে যাবেন, খুব দ্রুত মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবেন এই 2-3 মাসের মধ্যেই। আবার আওয়ামী লীগের যারা দেশের মধ্যে আছেন তাদের মধ্য থেকে, বা ইভেন দেশের বাইরে যারা আছেন তাদের মধ্য থেকে হয়তো নতুন নেতৃত্ব তৈরি হয়ে যাবে। আর এভাবেই রাজনীতির যে ভ্যাকুমগুলো সেগুলো পূর্ণ হয়ে যাবে। আজ তারেক রহমান সাহেব 62 বছর বয়সে প্রধানমন্ত্রী হলেন। বলা হয় যে দেশের সরকার প্রধান হিসেবে এ যাবৎকালে যারা ক্ষমতা নিয়েছেন, সেটা প্রেসিডেন্ট হিসেবে নিন বা প্রধানমন্ত্রী হিসেবে নিন, জনাব তারেক রহমান সাহেব সবচেয়ে, যাকে বলা হয় এখানে বয়স্ক মানুষ। মানে ইতিপূর্বে যারা হয়েছেন, তারা যাদের বয়স 60 বছরের নিচে ছিল, তারাই সরকার প্রধান হয়েছেন অথবা রাষ্ট্রপ্রধান হয়েছেন। সেটা জিয়াউর রহমান বলেন, এরশাদ বলেন, শেখ হাসিনা, খালেদা জিয়া, ইভেন বঙ্গবন্ধু বলেন, সবার একই অবস্থা হয়েছে। তো তারেক রহমান সাহেব প্রাজ্ঞ মানুষ, 62 বছর বয়স, 17 বছর প্রবাস জীবন, সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত সেই বলতে গেলে 91 থেকেই। তো এই যে 91 থেকে তার সুদীর্ঘ রাজনীতির এই অভিজ্ঞতা নিয়ে তিনি আজ এখানে আছেন। তো সেদিক থেকে আপনি যদি সজীব ওয়াজেদ জয়ের বয়স ধরেন, 70-এ তার জন্ম, মুক্তিযুদ্ধের সময় 71-এ তার জন্ম, তো সেই অর্থে তার বয়স এখন কত, 55 বছর। 5 বছর পরে বা 7 বছর পরে যদি তিনি অভিষিক্ত হন, তাহলে তার বয়স হয়ে যাবে ঠিক 60 বছর, 62 বছর। 10 বছর পরে যদি তিনি আসেন, তার বয়স হয়ে যাবে 65 বছর। এবং এখন যে সজীব ওয়াজেদ জয়কে দেখছেন, এর সঙ্গে আপনি আরো 3 মাস আগে সজীব ওয়াজেদ জয়কে মিলাতে পারবেন না। যেভাবে আজ থেকে 5 বছর আগে তারেক রহমান সাহেবকে যারা দেখেছেন, এখনকার তারেক রহমান সাহেবের সঙ্গে আপনারা কি মিলাতে পারছেন? চেয়ার একটা মানুষকে ব্যাপক পরিবর্তন ঘটিয়ে ফেলে, ক্ষমতা একটা মানুষের মধ্যে ভীষণ রূপান্তর ঘটায়। বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের মধ্যে অনেক নেতার রূপান্তর ঘটবে, অনেকে হারিয়ে যাবেন, অনেকে নিত্য নতুন ভাবে উদ্ভাসিত হবেন, জ্বলে উঠবেন। এবং সেই অর্থে পুতুল, জয়, ববি, অন্যান্য যারা আছেন শেখ পরিবারের যারা লোকজন, তারা যে তারেক রহমান সাহেবের শক্ত প্রতিদ্বন্দ্বী হবেন না, এ কথা কিন্তু বলা যাচ্ছে না। এ কারণে পরিস্থিতি তাদেরকে সেভাবে গড়ে তুলবে, এবং তখন যদি তারা সেই সফলতার জায়গায় যেতে পারেন। আজ তারেক রহমান সাহেব একসময় আমেরিকার দ্বারা বলতে গেলে নিষিদ্ধ ছিলেন, আমেরিকা থেকে পছন্দ করেন, এখন সেই আমেরিকা তারেক রহমান সাহেবকে সমর্থন দিতে বাধ্য হচ্ছেন, তার সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে বাধ্য হচ্ছেন। যে দিল্লি একসময় মুখ ফিরিয়ে নিয়েছিল, এখন সেই দিল্লি তার ছায়া তারেক রহমান সাহেব সরকারের উপরে বিস্তার করে রেখেছেন। আর যে দিল্লি এখন আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিয়ে রেখেছে, হয়তো তারেক রহমান সফলতায় তারা দূরে সরে যাবে, কিন্তু আগামী দিনে যে আবার দিল্লি তাদেরকে বুকে জড়িয়ে ধরবে না, সে কথা কিন্তু বলা যাচ্ছে না। রাজনীতির যে শতরঞ্চি খুবই জটিল, খুবই কুটিল, এবং এটা যে কখন কিভাবে কাকে সাহায্য করে, কখন কিভাবে কার পক্ষে চলে যায়, বিপক্ষে চলে যায়, এটাকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ বলতে পারেন না।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।